এসব কেস ভাইয়ার নামের আগে পিছে থাকলে তার নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে। রাজনীতি করো অথচ সিদ্দিকের চাল ধরতে পারোনি। সিদ্দিকের এখন একটাই লক্ষ্য, ভাইয়াকে নির্বাচন করতে না দেওয়া। এই জন্যই কনকের বোনের কেসটা ভাইয়ার ঘাড়ে চাপাতে চাচ্ছে হয়তো, যাতে কেস জারি হয় তার নামে। নির্বাচনের আগেই ভাইয়াও মুখ থুবড়ে পড়ে। যদি ভাইয়াকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে চলো জায়গা। রাতের দাগ রাতেই মুছি, দাগ পড়বে না। দাগকে অবহেলা করতে নেই। কোন দাগ কার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাগুলো আজও হতবাক হয়ে শুনল। আসলে তো এভাবে তো ভেবে দেখেনি। এই জন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত, কারণ এরা জানেও বেশি, জ্ঞান রাখেও বেশি। দুজন কথা না বাড়িয়ে চলল থানার দিকে। যেতে যেতে শুদ্ধ ফোনে কারোর সাথে কথা বলল। কথা শুনে মনে হলো কোনো বড় মাপের মানুষ। এটাও বুঝলো শুদ্ধের রাজনীতিবিদের সাথে যোগাযোগ আছে। সঙ্গে এটাও বুঝলো শায়নের জামিন হলো বলে থানায় অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে আজম হঠাৎ আমতামতা করে বলল, ভাই একখান কথা কইতাম অনুমতি পাইলে। হুম। রাগ কইরেন না, ভুল কইলে মাফ কইরে দিয়েন। মনের কথা চাইপা রাখতে পারি নাই দেখা কইতাছি। ভাই আপনি ওসব কাজ ছাইড়া আমাগো লগে মাঠে আইসা পড়েন, কি দরকার শুধু শুধু অবুঝ ইঁদুরের হোগায় ইঞ্জেকশন মারা? আমগো চারপাশে বড় বড় মেলা ইঁদুর আছে, তাও মুখোশ পড়া ইঁদুর। আমি আর শাহরিয়ার ভাই মাঠে নামছি হেগোরে সাফ করে লিগা। আপনি আমাগো সঙ্গ দিলে আরও ভালো হইতো, কারণ আপনার তো আবার ইঁদুরের হোগায় ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে, পারবেন ভালোই। আমরা রোজ আপনারে ইঁদুর আইনা দিমু, আপনি খালি ইঞ্জেকশন মারবেন। আমি খালি ইঞ্জেকশন মারি কথা কে বলেছে? শীতল আপাই। এসব ভাষা ব্যবহার করেছে? না না, সি সি আপা, পড়ালেখা জানা মাইয়া এসব ভাষা কয় না। আপা ভালো ভাষা কইছে। শুনি কত ভালো ভাষা ব্যবহার করেছে। আসলে হইছে কি, আমি ভাইরে আপনার কথা জিজ্ঞাইছিলাম, তখন আমি নতুন, কাউরে চিনতাম না। শীতল আপাই ভাইয়ের সাথে ছিল। আপনারে গাড়ি কইরা কলেজে নামাইয়া দিতে যাইতেছিলাম। আপনার কথা কাউনের পর আপাই কইছিল আপনারে সাইটেস। আমি বুঝি নাই এটি আসলে কি কাম কি। পরে আপা আমারে বোঝায়া কইল আপনি বিজ্ঞানী, পরীক্ষা নিরীক্ষা করণের লিগা নাকি ইঁদুরের বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল বাম বাম কি তাও বুঝি নাই তখন। পরে আপা চইলা গেলে শাহরিয়ার ভাই কইছিলাম বাম মানে হইল পাছা। ভদ্রলোকেরা পাছাকে সম্মান দেখানোর লিগা বাম বলে। আমার আবার এত ভালো ভাষা মুখে আহে না, তাই আমি কইছি হোগা। ভালো কইছি না ভাই? আপনি আমাদের দলে চইলা আহেন ভাই। মিল্লা ঝুলাইয়া কাম করলে আমরা হইব এখানকার রাজা। ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজম। ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম, আর তাই আছি। শুধু শুধু ইঁদুরগুলোর উপরও এত রাগ কেন আপনারে? হেরা কতই সুরু প্রাণী, হোগারে কি লাগা না কন? ভাইয়ে কি রাগ হইলেন নাকি? ভুলভাল বকবক শোনার অভ্যাস আছে আমার। বলো তুমি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বাঁচাইলেন ভাই। এরপর আজম নিজের মতো করে বকবক করতে থাকলো। শুদ্ধ শুনছে কিনা বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করায় ব্যস্ত। এই সময় এই অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এটেছে একথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিছু করে না। এদিকে প্রতিটা টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর একটি ঘটনা। বারবার দেখা হচ্ছে নামিদামি একটি কালো গাড়ি, গাড়ির ডিকি খোলা এবং ডিকের মধ্যে রাখা মানুষের কাটা হাত পা। ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না যদিও, কারণ আবছা করা যাতে কেউ ভয় না পায়। কার গাড়ির কাটা হাত পা কাদের, কোনো অপরাধ
কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো। সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো একটি ঘটনার। জানা গেল এই গাড়িটি রাজনীতিবিদ আবু সিদ্দিকের বড় ছেলে। সে বাইরের দেশে থাকলেও দিন তিনেক হলো দেশ এসেছে। পেশায় রাগবি প্লেয়ার, বাবার মতো রাজনীতির ধারে কাছেও নেই। শান্ত ও ধীর স্বভাবের, নাম কায়েস সিদ্দিকী, বয়স 26-এর কাছাকাছি। কিছুক্ষণ আগে কায়েমের গাড়ি দেখালেও এখন কায়েসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে। আবু সিদ্দিক সেই মুহূর্তে একটি বারে গলায় লাল পানি ঢালছিলেন। ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তে কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল সিদ্দিকের কানে। ছেলের গায়েতে নাকি কাটা কাটা হাত পা পাওয়া গেছে। হিসেবে মোট 5 জন ছেলের হাত পা। সিদ্দিক মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেশার ঘোরে পা জোড়া হড়কে গেলেও দ্রুত ধরে ফেলল কনক। ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে জানলেন ঘটনা সত্য। এসবের মানে কি? ছেলে এ কাজ করতেই পারে না, অসম্ভব। কেউ না জানলেও উনি খুব ভালো করেই জানেন রক্তে ফোবিয়া আছে তার। রক্ত টক্ত দেখতে পারে না। এর আগে রক্ত দেখে বহুবার প্যানিক অ্যাটাক হয়েছে তার। হসপিটাল থেকে অনেকবার চিকিৎসা চলমান। এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই করা হয় না। অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেটাকে এভাবে ফাঁসালো? কিসের রাগ তুলল? সে যেই হোক, তাকে ছেড়ে দেওয়া যাবে না, বরং এর পেছনে কারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ নয় নিশ্চয়ই। এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণ হলো সায়নের কথা। সায়ন থাকলে এসব ঝামেলা চুটকি মেরে সমাধান করে দিত। কিন্তু এখন সে নেই। নতুন করে পাখা গজিয়েছে তার। এখন কদিন উড়ুক, সময় করে টুপ করে পাখা ঝেঁটে দিলেই হবে। সদ্য উড়তে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে। সায়নের একই অবস্থা। দল ছেড়ে সে ভেবেছিল একাই দল গোছাতে পারবে। অবশ্য সে পারলেও তাকে করতে দেওয়া হবে না। কারণ সোনার ডিম পাড়া হাঁসকে তার ক্ষমতা বুঝতে দেওয়া বুদ্ধিমানের কাজ না। এতে মালিকের বিপদ কিনা। কায়েসের ঘটনা যখন টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, আজম, শুদ্ধ আর সায়ন একসাথে থানা থেকে বের হচ্ছিল, তখন আজমকে তাদের দলের একজন কল করে ঘটনা জানাতেই সেও সায়নের কানে কতখানা পৌঁছে দিল। সায়ন শুনে হঠাৎ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। শুদ্ধ কিছু না বললেও আজম বলল, হাসেন কে ভাই? আমারও কন, আমিও একটু হাসি। এমনি এমনি হাসছি না রে পাগল। ঠাপ খেয়ে বাপ ডাকার সময় এসে গেছে বেচারা সিদ্দিকের। ওর নাজেহাল কিন্তু এ কাম করলো কেডাই? আছে একজন, কেডা ভাই? আমার ছায়া সঙ্গী। এর পরের প্রশ্ন করার সাহস হলো না আজমের। তবে ধারণা করে ঠোঁট টিপে হাসল। সায়ন আজমকে চলে যেতে বলে দুই ভাই এগোলো বাড়ির পথ ধরে। দুজনের কাছে দুটো বাইক। মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে দুই ভাই। কারো মুখে কথা নেই, অথচ কিছুক্ষণ আগের ঘটনায় দুজনই অবগত। তারা এও জানে কায়েসকে পরিকল্পনা ছাড়াই ফাঁসিয়ে দিয়ে পাশায় পুরো চাল উল্টে দিয়েছে সুবর্ণ চৌধুরীর স্বর্ণ। এই স্বর্ণ মাঝে মাঝে এমন সব কাজ কারবার করে সায়ন না হেসে পারে না। এটাও যে রাগের বহিঃপ্রকাশ খুব করে জানে সে। আর তার একটা কাজেই খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে এটা হয়তো সিদ্দিক আন্দাজও করতে পারবে না। যদিও চালটা একটু প্যাঁচানো। এই যেমন সিদ্দিক ও দলেরই এক ছেলেকে নিয়ে দিয়ে কনকের বোনকে রেপ করালো। তাও এত নিখুঁতভাবে বোঝার উপায় নেই এটা তার পূর্ব পরিকল্পনা। রেপ করার স্থানে আবার রেখে এসেছিল সায়নের নাম খোদাই করা ব্রেসলেট। শুদ্ধ দিয়েছিল ওই ব্রেসলেটটা। সেটা পেয়ে কনকের ধারণা পূর্ব শত্রুতার জোরে এই কাজ সে করেছে। এর মধ্যে সিদ্দিকও যাতা বুঝিয়েছে। বিচারের দাবিতে কেসের কথা আগে স্মরণ করিয়েছিল, যাতে সায়নকে কেসে ফাঁসিয়ে নির্বাচন আটকাতে পারে। বোকা কনক বিশ্বাস করে সায়নের নামে কেস ঢুকেছে, যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায়। তাদের প্ল্যান এই অবধিই ঠিকঠাক ছিল, কিন্তু ঠান্ডা মাথার স্বর্ণ ব্যাপারটা সহজেই হজম করতে পারেনি। সায়নের গায়ে রেপ কেসের দাগ তার মনে ভয়ঙ্কর জেদ সৃষ্টি করেছে। ফলস্বরূপ আজমকে দিয়ে ছেলেগুলোর কাটা হাত পা দিয়ে সিদ্দিকের ছেলের গাড়ির ডিকিতে রাখিয়েছে। এদিকে সিদ্দিক যখন সায়ন অ্যারেস্ট হয়েছে বলে আমোদে ফুর্তিতে ব্যস্ত, তখন স্বর্ণই সিদ্দিকের ছেলেকে কট খাইয়ে দিয়েছে। এসব করার পর তাকে আগে জানিয়েছে। সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বললে ভুল হবে।
যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশদের সাথে, বেশ ভালোই স্বাদের ছিল। এই অমৃত স্বাদের টানে হলেও সে আবার থানায় যাবে, যেতেই হবে। অতঃপর তারা পার্কিং লটে বাইক পার্ক করে এমনভাবে বাড়িতে প্রবেশ করলো যেন কেউ টের না পায়। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতে দেখে শীতল আর সারাফাত চৌধুরী বসে বসে লুডো খেলছে। টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে। তাদের দেখে শীতল আর চোখে বড় আব্বুর দিকে তাকালো। এতক্ষণ ছলে বলে বড় আব্বুর কাছে শুদ্ধ নামের অনেক কিছুই বলেছে, বারণও করে দিয়েছে যাতে এসব না শুধায়, তাহলে শুদ্ধ তাকে আবারও মারবে। কথা শুনে উনি জানিয়েছে বলবেন না। এতেই খুশিতে ডগমগ শীতল। এত রাতে ছেলেদের ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন, তারপর গমগম সুরে বললেন, কটা বাজে এখন? ভদ্র ঘরের ছেলেরা এত রাতে বাসায় ফিরি? দিন দিন বোধ বুদ্ধির লোপ পাচ্ছে নাকি তোমাদের? তখন সায়ন জবাব দিল, একটা কাজ ছিল বাবা। মধ্যরাতে কিসের কাজ? আর মানুষ রাজনীতি করে না নাকি দেশে তুমিই একমাত্র রাজনীতিবিদ? সায়ন মাথা চুলকে কথা বাড়ল না। বাবা যে তার উপর ভীষণ বিরক্ত সে জানে। আজকে সুযোগ পেয়েছে কথা শোনাতে, এক বিন্দুও ছাড় দেবে না। ছেলেদের চুপ থাকতে দেখে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর শুদ্ধ, তুমি শীতলকে রাত জেগে বসে থাকতে বলছো কেন? ও বাচ্চা একটা মেয়ে, রাত জাগলে শরীর খারাপ করবে না? এসবও বলি দিতে হয় আমাকে? বাবার কথা শুনে শুদ্ধ কপাল কুঁচকে তাকালেই সারাফাত চৌধুরী বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন, বললেন, খবরদার বলছি, ওর দিকে চোখ গরম করে তাকাবে না। নিজেরা রাত বিবিরে ফিরবে আর বাচ্চাটা খেতে দেওয়ার জন্য রাত জাগিয়ে বসে রাখবে। আজ দেখলাম, এরপর জন্য এসব না দেখি। এই কথা বলে শীতলকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন। ছেলেরা বড় হয়েছে, এখন কি আর কড়া শাসন মানবে? তবু যতটুকু না করলে নয়। বাবার জেরার হাত থেকে ছাড়া পেয়ে সায়ন জানালো খাবে না, প্রচুর ঘুম পাচ্ছে তার। এই কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ভেবে নিল স্বর্ণের রুমে খোলা পেরেই ঢুকে পড়বে। বুকের ভেতরটা কুটকুট করছে, হাত নিষ্পিস করছে কাউকে বুকের মধ্যে জাপটে ধরার জন্য। ঠোঁটটাও কেমন করে জানি চুলচুল করছে কারো ঠোঁটে ডুব দেওয়ার বাহানায়। কিন্তু স্বর্ণের রুমের দরজা বন্ধ দেখে বিরক্ত হলো, দুবার নক করলো, তারপর ফিসফিস করে ডাকলো, যান, এই যান, দরজা খোলো। আরে বল, দরজা খুল। দুটো চুমু খেয়েই চলে যাব, শরীরে শক্তি পাচ্ছি না সোনা। কাছে আয় একটাবার। কতক্ষণ দেখি নাই তোকে। ওই হারামজাদা সিদ্দিকের বউয়ের কসম, তোর কপালে, দু চোখে, দু গালে, নাকে, ঠোঁটে, থুতনিতে, গলায় আর কাঁধে একটু চুমু খাবো। একটুতেই হয়ে যাবে আমার। খোল সোনা। ঘুমের ঢং মারাও। আমি জানি তুই ঘুমাসনি স্বর্ণ। এই স্বর্ণকমল, বালের বউ আমার, তোর ঘুমের মায়ের ভালোবাসার দিবসের শুভেচ্ছা। তোর জন্য ক্ষুধার্ত আমি, তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না। পাশানি কোথাকার। বরদোয়া করলাম তোর বাচ্চারা যেন ল্যাংটা হয়ে জন্মায়। এত ডেকেও সারা শব্দ না পেয়ে বকতে বকতে নিজের রুমের দিকে পা বাড়ালো সায়ন। আর স্বর্ণ দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসছিল। ওইদিকে শুদ্ধ গা এলিয়ে সোফায় বসেছে। গা ঘামার কারণে পিঠে সেই ক্ষতটা প্রচণ্ড জ্বলছে। জৌলিটা তখন সর্বশক্তি দিয়ে খামচে বসেছে। কি মনে করে শীতল পানির গ্লাসটা এগিয়ে দিলেও নিল না, তাই দেখে শীতল মুখ বাঁকালো, মনে মনে গালি দিল। তখন শুদ্ধ বলল, আবার নালিশ করেছিস? না না না, আমি কিছুই করিনি। এটাও বিশ্বাস করতে হবে? আমি টিভিতে মুভি দেখছিলাম, বড় আব্বু পানি দিতে এসেছিলেন, আমাকে বসে থাকতে দেখে ঘুমোতে যেতে বললে আমি বসেছি। আমি বলেছি সায়ন ভাই আর শুদ্ধ ভাই এখনো ফেরেনি, ওনারা এলে খেতে দিতে হবে। খেতে দে। আচ্ছা। শীতল খাবার গরম করে খেতে ডাকলে শুদ্ধ খেতে বসলো। তার পাশের চেয়ারে আইসক্রিম নিয়ে বসলো শীতল। তারপর পটানোর সুরে বলল, শুদ্ধ ভাই, আপনি এই হাসিটা জানেন? কোন হাদিস? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে ওই হাদিসটা। চেলাকাট রেখে এসেছিস? সেই কখন? যা ঘুমাতে যা। যাবো তো, আমার পারিশ্রমিক দেন। আমরা মুসলিম ঘরের ছেলে মেয়ে, আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা, তাই না? হুম, তা তো অবশ্যই। আমার কাছে টাকা নেই, রুমে চল দিচ্ছি। এতক্ষণ বসেছিলাম, একটু বাড়িয়ে দিতেন। জানিনি তো, শ্রমিকদের খুশি করলেও আল্লাহ খুশি হন। ও নিয়ে ভাবিস না, তোকে খুশির চূড়ান্ত লেভেল অবধি ঘুরিয়ে আনার দায়িত্ব আমার। বলছিলাম যে দেশে ফিরলেন আমাদের জন্য কিছু
কিছু আনেননি? না মানে প্রতিবারই তো আনেন। তার মানে আবার আমার ট্রলি হাতিয়েছিস তুই? মানে একটু হাতিয়েছিলাম। কই চকলেট টকলেট পেলাম না তো। এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। এত মারে বকে তাও শুধরানোর নয় এই মেয়ে। এই কি কখনো বড় হবে না? বুদ্ধি শুদ্ধি হবে না? জবাবের অপেক্ষায় তাকিয়ে থাকতে দেখে সে বলল, প্রতিবার তোদের জন্য আনি, এবার শুধু আমার জন্য এনেছি। একটা পারফিউমও তো আস্ত রাখিসনি, তাই আরও ভালো ভালো পারফিউম এনেছি। এগুলোর দাম কি ওগুলোর চেয়েও বেশি? হুম। আমি গিয়ে দেখি তাহলে। যাবি? যা, খবরদার নষ্ট যেন না হয়। আচ্ছা। এ কথা বলে শীতল খুশিতে গদগদ হয়ে দৌড়ে চলে গেল। শুদ্ধ ধীরে সুস্থে খেয়ে রান্নাঘরে সব রেখে রুমের দিকে গেল। পাখি খাঁচায় ঢুকে পড়েছে, বাড়তি তাড়া নেই যদিও। তখন পাখিকে একটু শিক্ষা দেওয়া যাক। মনে মনে এসব ভেবে রুমে গিয়ে দেখে শীতল ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে। দুটো ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা শুদ্ধের কাপড়ের। সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আরেকটা খুলে পারফিউমের মোড়ক খুলে দেখছে। পুরো রুম পারফিউমের গন্ধে মোমো করছে। শুদ্ধ আপাতত কিছু বলো না। রুমের দরজা লক করে স্টাডি টেবিলের ওপর বসলো। খাতা ও কলম টেনে নিয়ে ঘস ঘস করে কিসব লিখল। তারপর ঝরঝরে হাতের লেখায় পূর্ণ খাতাটি শীতলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে 15টা ব্যাকটেরিয়া ও কোনো ব্যাকটেরিয়ায় কোন রোগ হয় লেখা আছে। এগুলো মুখস্থ করে লিখে এরপর রুম থেকে বের হবি। শীতল হতবাক। এই মধ্যরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে? নিজের পড়া ধরে ছুঁয়ে দেখে না, অথচ সে খাতাতে চোখ বুলিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। তারপর বলল, এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করব কেন শুদ্ধ ভাই? কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, কোন ওষুধে রোগ সারে, একটা মেডিসিন তৈরি করতে কত খাটুনি খাটা লাগে, এসবও তো জানা দরকার, তাই না? তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরের হোক না মানে বামে ইঞ্জেকশন মারি কেন, এর পেছনের কাহিনীও জানতে পারবি। শীতল মুখ লোটকে তাকিয়ে রইল। মধ্যরাতে এসব অত্যাচার সহ্য হয়? সে খাতাতে চোখ বুলিয়ে দিল। এত বড় বড় ইংলিশ বানান উচ্চারণ করবে কিভাবে? পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায়। সে খাতা থেকে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, অনেক রাত হয়েছে। বড় আব্বু রাত জাগতে বারণ করেছে। শরীরটাও খারাপ লাগছে শুদ্ধ ভাই। কাল মুখস্থ করে দিব। এই কথা বলে দরজার কাছে গিয়ে দেখে দরজা লক করা। পার্স ইন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড। সে বিস্ফোরিত দৃষ্টিতে পেছনে করে দেখে শুদ্ধ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, অর্থাৎ জব্দ করা সব পথ ঠিকঠাক করে সে গেছে ফ্রেশ হতে। শীতল পুনরায় পার্স দিল, না, তাও হলো না, বরং শুদ্ধের ফোনে অ্যালার্ট নোটিফিকেশন আসতে থাকলো। শীতল কাঁদো কাঁদো হয়ে পুনরায় বিছানায় বসলো। এবার কি হবে? 20 মিনিট পর শুদ্ধ মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট। তাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ শুধালো, মুখস্থ বল দেখি। শুদ্ধ ভাই, আর কখনো আপনার অবাধ্য হব না। টাকাও লাগবে না, যেতে দিন প্লিজ। এ কথা শুনে শুদ্ধ এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। ঠান্ডা হাতে শীতলের কপাল স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল, জ্বর নেই তো, তাহলে ভুল বকছিস কেন? সত্যি বলছি। এই সত্যি, এই অবধি কতবার বলেছিস? বুঝতে শেখার পর থেকেই তো বলছি। তাও ধরেন 1010 পার হয়েছে বলা না। রেখেছিস কথা? না। তাহলে এবারও রাখতে হবে না। তুই এটা মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলো দ্রুত গুছিয়ে ফেল। পারফিউমগুলোর জান প্রাণ খেয়েছিস না? এবার নিজ দায়িত্বে নতুন পারফিউমগুলো সাজা দেখি। আর চেলাকাট কই? খাটের নিচে। শুদ্ধ সেটা বের করে দেখে লাল মেহগুনি গাছের শক্তপোক্ত চালাকাঠ। বিড়াল মারার কথা শুনে মোটা সোটাই এনেছে। সে চালাকাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কাজে হাত দেওয়ার আগে চেলাকাটটাকে ঝটফট ঝটপট সালাম কর দেখি। আর করব না বললাম তো। এ কথা বলে শীতল ভ্যাভা করে কেঁদে দিল। না মারতে কেঁদে কেটে একাকার অবস্থা। তখন শুদ্ধ বলল, সন্ধ্যায় খামচি বেড়েছিলি কেন? জানে ভয় নেই? একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে? শীতল এবার বুঝলো তখনকার রাগ তোলার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে ভেজা চোখে পিটপিট করে তাকালো। বুঝলো কিছু না বলে মার হজম করতে হবে, কিন্তু বিনা বাক্যে মার না খেয়ে তার ভুলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তাই আর কিছু না ভেবে সে পেছনে ঘুরে কামিজের চেনে কিছুটা নামিয়ে দিল। সাথে সাথে শুদ্ধ নজর আটকালো শীতলের ফর্সা মসৃণ পিঠে চেপে লেগে থাকা কালো রঙা অন্তর্বাসে চিকন ফিতায়। শীতলের বোকামিতে শুদ্ধ নিজেই খই হারিয়ে ফেল।
এক ধাপ পিছাতে গিয়ে হাত থেকে চালাকাঠ পড়ে গেল। তখন শীতল কান্না মিশ্রিত গলায় বলল, দেখুন আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে। ও নিজের ব্যথা আর আমারটা বুঝি শরীর না? আমার বুঝি ব্যথা লাগে না, কষ্ট হয় না? না শুদ্ধ হতবম্ব। ততক্ষণে দৃষ্টি আটকে গেছে মৌমাছির কামড়ে ফুলে লাল হয়ে থাকা শীতলের ঘাড় ও পিঠের কিছু অংশে। এসব কখন হলো? ইস, কি অবস্থা করেছে! গাছে কি তবে মৌমাছি ছিল? মনে মনে জবাব পেয়ে এবার বুঝে নিল শীতলের রাগ মেটানোর মূল কারণ। তাকে মৌমাছিরা কামড়েছে বলে সে সুযোগ বুঝে রাক্ষসীর মতন খামচে দিয়েছে। ভাগ্যিস বলেনি, শুদ্ধ ভাই, আপনার জন্য মৌমাছিরা আমাকে কামড়েছে, এখন আমি আপনাকে কামড়াবো। নিন, এবার ঘুরে দাঁড়ান, দেখি গুনে গুনে সব কটা কামড় শোধ করি। এ কথা ভেবে শুদ্ধ গলা কেড়ে দিয়ে চালাকার যথাস্থানে রেখে দিল। যান পানিশমেন্ট পাওয়ার পেয়েছে, বাড়তি কিছু করলে ওভারডোজ হয়ে যাবে, তখন আবার আরেক বিপদ। তাই একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে। শীতল তখনও অভিযোগ করে যাচ্ছে, কেন হলো, কিভাবে কি করলো সেসবই বলছে। শুদ্ধ তার কথা শুনল কি বোঝা গেল না, তবে ভেজা চুল মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, অ্যান্টিসেপটিক লাগিয়ে নে। উক্ত কথা বলেই ভেজা তোয়ালে মেলে দিতেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা দমকা বাতাস ছুঁয়ে দিল তার পুরুষালী শরীর। শিরশিরিয়ে উঠল লোমকূপ। ধীরে ধীরে চেপে রাখা শ্বাসটুকু ছাড়ল। বুক ভরে শ্বাস টানল। ভোরে বৃষ্টি নামবে বোধহয়। আকাশ মেঘলা হয়ে আছে, চাঁদ তারকার দেখা নেই। সে ট্রাউজারের পকেটে এক হাত গুঁজে কিছু ভাবল। একবার রুমের মধ্যে উঁকি মেরে দেখল শীতল ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে পিঠের ঘাড়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। সে আর তাকালো না, তাকানোর প্রয়োজনও বোধ করল না। কন্ট্রোল জিনিসটাতে লাল কার্ড দেখাতেই বরাবরই পারদর্শী সে, যদিও সেটা একটু একটু করে গড়ে তোলা কঠোর পরিশ্রমের ফল। এত সোজারা সামান্য কিছুতে নিজের আত্মসংযমকে পায়ে পিষে ফেলা, আবেগের বশে ভুল করে বসা। বলা বাহুল্য, রিসার্চের ক্ষেত্রে নগ্ন নারী দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অনেক কিছু জানতে হয়েছে, পড়তে হয়েছে, এমনকি নোট করতে হয়েছে। সায়েন্সের স্টুডেন্টদের কাছে শুরুর দিকে ব্যাপারটা অস্বস্তিকর হলেও দিনকে দিন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতেই হয়। একটা সময় স্বাভাবিক হয়ে ধরা দেয়। যদি তা না হতো তাহলে নারীদের শরীরে থাকা গোপন অসুখের চিকিৎসা হতো না, আর না অসুখের প্রতিষেধক তৈরি হতো। এমনটাও না নারীদের অসুখের মেডিসিন তৈরি করে। কথাটা সম্পূর্ণ ভুল। নারী ও পুরুষরা মিলে অনেক প্রচেষ্টা ফল হিসেবে এক একটা প্রতিষেধক সৃষ্টি হয়। রিসার্চ করে দেখে কতটা কাজে দেবে, কতটা উপকারী। মোট কথা, সে ভালো করে জানে শীতল চঞ্চল, অশান্ত, মাথামোটা, কোনো কিছুই ভেবে করে না, একবারও ভাবে না বোকামির কাজ কী রূপ প্রভাব ফেলতে পারে। যেমন সেদিনই বোকামি করে ফোন তার কামিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। অন্য কেউ হলে এমনটা করতো না, বরং 10 বার ভাবতো। সেদিনের মতো আজকেও আচমকা তার কাজিনের চেইন খুলে দাঁড়িয়ে গেছে তার সামনে। একবারও ভাবেনি যে সে আগের ছোট শীতল আর নেই। এখন হাতে পায়ে বেশ বড় হয়েছে, শরীরে পরিবর্তন ধরা দিয়েছে। এখন আর এসব বোকামি চলে না। কিন্তু মেয়েটা বুঝলে তো, এসব আবার সায়নের কাছে করে না। সে সায়নের কাছে সমস্ত গোপন কথা জমা রাখে। এমন সব গোপন কথা তাদের মুখে বোম পড়লেও কেউ বলবে না, আর না তাদের দেখে কেউ টের পাবে না। অথচ সে এত মারে বকে, তবুও তার কাছে উদ্ভট কর্মকাণ্ডগুলো করে। যদিও এভাবে অভ্যাস হয়ে গেছে আজকাল, এজন্য বোধহয় অন্তর্বাসের কালো ফিতা দেখেও তেমন কিছু মনে হচ্ছে না, বরং স্বাভাবিক, সব স্বাভাবিক। এর কারণও হতে পারে কঠোর আত্মসংযম। তবে একদিন নির্দিষ্ট প্রতি সমস্ত কন্ট্রোল হারাবে, বাধা নিষেধের দুয়ারে তালা লাগিয়ে বদ্ধ উন্মাদ হবে। এতটাই উন্মাদ হবে যা কেবল সেই নারী তার উন্মাদনায় মাতাল হবে, কাতর হবে, ছটফটিয়ে কান্নারত স্বরে অভিযোগ ছুড়বে, আপনার নামের মতো আপনি শুদ্ধ পুরুষ নন, আপনি অশিষ্ট ও অসভ্য পুরুষ। এদিকে শীতল অ্যান্টিসেপটিক লাগিয়ে কামিজের চেন আটকে দিল। বিকেল থেকে যা ঘটেছে এসবের মূল হোতা ওই শুদ্ধ। সে মূল অপরাধী, যার প্রমাণ রয়েছে তার গায়েও। এত কিছুর পরেও একটা সরি বললো না কেন? বললো না? বলতেই হবে। সে ভুল করলে তাকে ছাড়ে না, বরং চালাকার দিয়ে মেরে আত্মরা করে দেয়। আজ সে ভুল করেছে, অর্থাৎ তাকে সরি বলতেই হবে। না বললে আগামীকাল এমন কিছু ঘটাবে তার জন্য ওই বিশুদ্ধ পুরুষই দায়ী থাকবে। এসব ভেবে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে।
ব্যালকনির লাইট অবধি জ্বালায়নি পাষাণ মানব। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে কোন রাজ্যের রাজ্যপাট চালাচ্ছে কে জানে। তার উপস্থিতি টের পেয়েও তাকালো না শুদ্ধ। পূর্বের ন্যায় একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। তবে শীতল একটু পর পর ঘাড় ঘুরিয়ে তাকালো, গা ঘেঁষে দাঁড়ালো। ঘুটঘুটে অন্ধকার চারিদিক, গাছগুলোকে দেখতে দানবের মতো লাগছে, যেন এই বুঝি মাথা তুলে হাউ মাউ করে তেড়ে ফুরে আসবে। আশেপাশে কোথাও একটা প্যাঁচা ডাকছে, কি অদ্ভুত স্বর। সেই মুহূর্তে কারেন্টও চলে গেল, বাতাসের গতি বাড়ল, ঝড় উঠছে। চোখের পলকে বড় বড় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ল মাটির বুকে। শান্ত হতে লাগলো উত্তপ্ত মাটির বুক, ছড়ালো সাদা মাটির গন্ধ। শীতল আশেপাশের গাছগাছালির দিকে তাকালো না, বরং একটু সরে গেল। ভয়ে মুখ চুপসে গেছে। কখন না জানি তেনাদের চোখে চোখ পড়ে যায়। আচ্ছা, যদি সত্যি সত্যি চোখে চোখ পড়ে যায়, তাহলে কি করা উচিত? লাজুক মুখে হাসা উচিত, নাকি ভয়ে জ্ঞান হারানো উচিত? কি করবে সে? কোনটা করলে ভালো হবে? এসব ভেবে পরক্ষণেই ভাবল, আরে ধুর, পাশে শুদ্ধ ভাইয়ের মতন এক সারমার্কা তেনা থাকতে এত ভয় কিসের? একথা ভেবে মুখ টিপে হাসল। তারপর গ্রিলের ফাঁক গলিয়ে বৃষ্টির পানি ছুতেই মন ভালো হয়ে গেল। ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা। মুখ ভর্তি হাসি নিয়ে মিষ্টি করে ডাকলো, শুদ্ধ ভাই। যা করতে বলেছি করে বিদায় হ। কর্কশ কণ্ঠে কথাটা বলতে দেখে শীতলের মুখের হাসি নিভে গেল। মলির মুখে তাকালো পাশে দাঁড়ানো বর্বর মানবটার দিকে। সবসময় খ্যাক খ্যাক করে কেন? একটু ভালো করে বললে কি হয়? ততক্ষণে জেনারেটর অন হয়ে গেছে, ঝকঝকে আলোয় ভরে গেছে শুদ্ধ রুম। তাই সে বলল, রুমে চলুন। রুম কি তোর বাপের নাকি তোর শ্বশুরের যে তোর কথা মতো রুমে যেতে হবে? বড় আব্বুকে বলে দিব কিন্তু আপনি অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমিও বলবো, যখন তখন আমার রুমে এসে আমাকে বিরক্ত করিস। কই যখন তখন আসি? এখন এসেছি কারণ আপনার কারণে মৌমাছি কামড় খেতে হয়েছে। যা করেছেন তা দেখবেন না? আমি করেছি, আমি করলে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতি? কথা বাড়াস না, রুমে যা। রুম কি আপনার বাপের নাকি আপনার শ্বশুরের যে আপনার কথা মতো রুমে যেতে হবে? এ কথা বলে সে নিজেই খিলখিল করে হেসে হাতের পানি ছুড়ল শুদ্ধের দিকে। এবার শুদ্ধের মেজাজ বিগড়ে গেল। সে শক্ত হাতে শীতলের লম্বা বিনুনি হাতে পেঁচিয়ে টান দিতেই শীতল ব্যথাতুর শব্দ করে উঠল। চুল ছাড়াতে মোস্টামুষ্টি করতে লাগলো। তখন শুদ্ধ হাতের বাঁধনে দ্বিগুণ চাপ প্রয়োগ করে বলল, এত জ্বালাস কেন আমাকে? কি সুখ পাস আমাকে জ্বালিয়ে? উফ, লাগছে শুদ্ধ ভাই, ছাড়ুন। আর জ্বালাবি? জ্বালাবো। একথা শুনে হাতের মুঠ আরও একটু শক্ত করতেই শীতল ও মাগো করে কেঁদে উঠল। আর জ্বালাবে না বলে কথা দিল। তখন শুদ্ধ চুল ছাড়ল। ছাড়া পেয়ে মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেল শীতল। একে একে ছড়ানো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলো। পূর্বের ন্যায় সব পারফিউমের কৌটাগুলো থরে থরে সাজালো। এবারে পারফিউমের বোতলগুলোর ডিজাইন অন্যরকম সুন্দর। সবগুলো বোতল কাচের অফ হোয়াইট কালার বিধায় লাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে সাজাতে সাজাতে প্রতিটা পারফিউম নিজের গায়ে স্প্রে করেছে। সুগন্ধ শুকছে। সবকটা মিলিয়ে অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে শরীর থেকে। এসব করতে করতে হঠাৎ স্মরণ হলো উপন্যাসের প্রিয় উক্তিটার কথাটা। বিড়বিড় করে একবার আওড়ে নিল, মনে মনে এই কথা আওড়ে সে উকি মেরে দেখল শুদ্ধকে। দুই পকেটে হাত গুজে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। অশান্ত পুরুষ শান্ত হওয়ার কারণ বুঝল না সে। তার জানা মতে এতটাও বৃষ্টিপ্রেমী না শুদ্ধ ভাই। তবে এই নিয়ে আর ঘাটাঘাটি করল না, শুধু চেঁচিয়ে বলল, আর একটা ট্রলি কোথায়? কই খুঁজে পাচ্ছি না তো শুদ্ধ ভাই। শুদ্ধ এসে ট্রলি বের করে বিছানায় আতশোয়া হয়ে বসল। ফোন কল করতে করতে হাসানের মেসেজ এলো। তার বউটা জব্দ হয়েছে। আগের মতো খারাপ ব্যবহার করছে না, বরং স্বামীকে চোখে হারাচ্ছে। মেসেজটা ফ্রেন্ডের চ্যাট গ্রুপে বলায় মজা করা শুরু করে হয়ে গেল। হাসানকে পচাচ্ছে সবাই, বেবি নিয়ে নেওয়ার বুদ্ধি দিচ্ছে, কেউ বিনামূল্যে টিপসও দিল। শুদ্ধ বন্ধুদের মশকরা দেখে হাসল শুধু। এদিকে কার্পেটের ওপরেই বসে পড়েছে শীতল। ট্রলির চেন খুলে দেখছে কি কি এনেছে। তার পছন্দের চকলেট দেখে চটজলদি মুখ খুলল। আরও দুটো খোসা ছাড়িয়ে পাশে রাখলো। তারপর
খচমচ করে চিবোতে চিবোতে 3টে একই রকম লেডিস ওয়াচ দেখে বুঝলো ওদের 3 বলে চনো। এত চমৎকার স্মার্ট ওয়াচ, তবে 3টের মধ্যে কোনটা নেবে বুঝে উঠতে পারল না। তাই 3টেই শুদ্ধের সামনে নিয়ে গেল। একবার ওয়াচগুলোর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো, তারপর খুশিতে গদগদ হয়ে শুধালো। আমার কোনটা শুদ্ধ ভাই? একটাও না, 3টের মধ্যে 2টো শখ আর স্বর্ণের জন্য, আর একটা আর একটা? ঐশ্বর্যের। ঐশ্বর্য কি আপনার বোন লাগে? আমি বলেছি সে আমার বোন। বোন না তো একই রকম ওয়াচ নিলেন কেন? এর কৈফিয়ত তোকে দিতে হবে। তোর যা নেওয়ার নিয়ে বিদায় হ। এ কথা শোনা মাত্র শীতলের হাসি মিলিয়ে গেল। অন্ধকার নেমে এলো স্নিগ্ধর মুখ জুড়ে। 3টে ঘড়ির দিকে একবার তাকিয়ে ফিরে গেল ট্রলির কাছে। ঘড়িগুলো আগের স্থানে রেখে ট্রলির চেন আটকে উঠে দাঁড়ালো। খোসা ছাড়ানো চকলেটটা ছুঁড়ে মারল কার্পেটের উপর। অপমানে পুরো মুখ থমথম করছে। তখন শুদ্ধ বলল, কি হলো, নিলি না? লাগবে না, দরজা খুলে দিন। হঠাৎ কি হলো? মুখ চুপসে গেল কেন? কিছুই পছন্দ হয়নি? অনেক রাত হয়েছে, কাল নিব। পেটে পেটে হিংসে কেন তোর? মন পরিষ্কার কর। আমি খারাপ, তাই আমার মন মানসিকতা খারাপ। কথা বাড়াবেন না, দরজা খুলুন। শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে রইল। সে উঠছে না দেখে শীতল একের পর এক ভুল পার্স ইন করতে লাগলো। শুদ্ধ উঠে এক হাত টেনে দরজা থেকে সরাতে শীতল চেঁচিয়ে বলল, সব সময় সবকিছু ভালো লাগে না, যেতে দিন। বস, ভুল পার্সে লক হয়ে গেছে, একটু পর নিউ পার্স ইন করলে দরজা খুলবে। এ কথা শুনে শীতল বসলো। মেঝের দিকে তাকিয়ে ভাবছে কিছু। সে হঠাৎ মুখ তুলে তাকালো। বিছানায় আছোয়া শুদ্ধের আপাতমস্তক দেখল। কিছু চিন্তা করলো। কিয়ারা প্রায়ই বলে শুদ্ধ ভাই সুদর্শনের সেরা। তার পারফেক্ট হাইট, চোখ, নাক, ঠোঁট, কথা বলার ভঙ্গিমা, হাঁটা স্টাইল, পোশাকের ধরনে অভিজাত্যের ছাপ। আসলে কি তাই? যদিও খেয়াল করা হয়নি। সময় বা কোথায় কারণে অকারণে ধমকের ওপর রাখলে খেয়াল করা সম্ভব। তাছাড়া শত্রুকে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এই চৌধুরী বাড়িতে অঘোষিতভাবে তার একটাই শত্রু, সোয়াইপ শুদ্ধ। কথা বলার ইচ্ছে না থাকলেও থমথমে কণ্ঠে বলে বসলো, আপনি কি ঐশ্বর্যকে ভালোবাসেন? সে তোর অনেক বড়, সম্মান দিয়ে কথা বল, নয়তো চেলা কাঠ তোর পিঠে ভাঙবো বেয়াদব। ভালোবাসার কি বুঝিস তুই? বুঝি না বলেই তো বুঝতে চাই। বুঝতে হবে না। তাছাড়া কাকে ভালোবাসি না বাসি এর কৈফিয়ত তোকে দেবে না। কেন দেবেন না? কেন দিব? তুই কে? আমি কেউ না। না। সত্যি কেউ না? বললাম তো না। এ কথা বলে শুদ্ধ উঠে দরজা নিউ পার্সিন করে বলল, বের হ। অভিমানী চোখে তাকিয়ে শীতল রুম থেকে বেরিয়ে গেলে শুদ্ধ সজোরে দরজা আটকে দিল। বিড়বিড় করে বকতে বকতে শুয়ে পড়ল। পক পক করে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ফাজিলটা। পরের দিন সকালবেলা, ঘড়িতে সকাল 8টা। খাবার টেবিলে বসেছে বাড়ির সবাই। বড়রা গল্প করছে, গিন্নিরা খাবার পরিবেশন করছে। কিন্তু বাড়ির কনিষ্ঠ 3 সদস্য শীতল, সাম্য, সৃজন মন খারাপ করে চুপ করে বসে আছে। একটু পরে শুদ্ধ এসে চেয়ার টেনে বসলো। তার উপস্থিতি বুঝেও শীতল তাকালো না, আর না কোনো কথা বলল। তারপর সায়ন এলো, গা ঘেঁষে বসে পড়ল স্বর্ণের পাশে। অতি সন্তর্পণে স্বর্ণের একটা হাত গুজে নিল তার হাতে। স্বর্ণ জানে হাত ছাড়ানো সম্ভব নয়, তাই অযথা বৃথা চেষ্টা করলো না। বরং মোচড়ামুচড়ি করলে অন্যের নজরে পড়ার সম্ভাবনা আছে। সারাফাত চৌধুরী তখন শাওন চৌধুরীর সাথে জরুরি ব্যাপারে কথা বলায় ব্যস্ত। এদিকে এখনও খেয়াল করেনি। তবে সিতারার ইশারায় তাকালেন অভিমানে পূর্ণ 3টে মুখ পানে। গলা কাকারি দিলেন, তবুও তাকালো না ওনার বাগানের 3টে ফুটফুটে ফুল। বুঝলেন গুরুতর কিছু, তাই আদর দিয়ে ডাকলেন। প্রিয় বড় আব্বুর ডাক উপেক্ষা করার সাহস নেই কারো। তাই সাম্য টেবিলে থুতনি রেখে অভিমানী স্বরে জবাব দিল, আমরা বুঝে গেছি তুমি আমাদেরকে আর ভালোবাসো না বড় আব্বু। এই কথা কেন মনে হলো বাবা? এবার সৃজন জবাব দিল, আমরা তোমার একটা কাজে ভীষণ কষ্ট পেয়েছি বড় আব্বু। কি কাজে কষ্ট পেয়েছো বলো আমাকে, না বললে বুঝবো কি করে? এবার শীতল মুখ খুলল। সবাইকে একবার করে দেখে নিয়ে টেবিলের নিচ দিয়ে সাম্যকে চিমটি কেটে আসল প্রসঙ্গের কথা বলার ইঙ্গিত দিল। বোনের ইঙ্গিত পেয়ে সাম্য কণ্ঠে এক আকাশ সমান দুঃখে ঢেলে বলল,
তুমি নাকি আজকে দিনে বড় আম্মুকে বিয়ে করেছিলে, অথচ আমাদেরকে কাউকে নিয়ে যাওনি কেন বড় আব্বু? সাম্যের কথা শুনে বড়দের হাত থেমে গেছে। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে সাম্যের দিকে। সাম্যের কথা শেষ হতেই পুনরায় সৃজন বলল, আমরা গেলে খুব মজা করতে পারতাম, কিন্তু কেন নিয়ে গেলে না আমাদের? সাম্য সৃজনের কথা শুনে সায়ন মিটিমিটি হাসতে হাসতে বাবার দিকে তাকালো। শারাফাত চৌধুরীর চোখ মুখে অস্বস্তি ফুটে উঠেছে। জবাবে কি বললেন সেটাই চিন্তা করছেন বোধহয়। সিতারা চৌধুরী তরকারি আনার ছুতোই রান্নাঘরে চলে গেলেন। বাবা মার অবস্থা দেখে সায়নের মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। বাবার থেকে একটানা গালমন্দ খেতে খেতে অরুচি এসে গেছে। এই সুযোগে বাবাকে ফাঁদে ফেলার বাস রেডি করে ফেলেছে। এদিকে সাম্য সৃজন এখনও জবাবের আশায় শারাফাত চৌধুরীর দিকে তাকিয়ে আছে। তাদের আরেকটু উস্কে দিতে সায়ন কিছু বলার আগেই শীতল মলিন মুখে বলল, আমরা ছোট বলে কেউ আমাদের গুরুত্ব দেয় না। এতদিন জানতাম বাড়ির কেউ ভালো না বাসলেও বড় আব্বু আমাদের ভালোবাসে, কিন্তু আজ জানলাম বড় আব্বু আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে। আর কিছুই বলার নেই। কষ্ট। এবার তাদের কথা সুর ধরে সায়নও হতাশার সুর ধরে বলল, হয়ে জন্মায়। তোরা ছোট, আমি তো তোদের সবার বড়, তাই আমাকে সাথে নেয়নি। আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই রে। থাক, কষ্ট পাস না। আমার বাপের বিয়েতে রোস্ট খেতে পারিসনি তো তাতে কি বল? আমার বিয়েতে তোদের সৃজনের প্রতিবাদী স্বর। না, আমি বড় আব্বুর বিয়েরও রোস্ট খাবো। সাম্যেরও একই কথা। আমিও। এদিকে সিরাজ সিমিন শখ শাওন চৌধুরী পারছে না হেসে মেঝেতে গড়াগড়ি খেতে। দম ফাটা হাসি চেপে রাখারও কত যে কষ্টের হাড়ে হাড়ে টের পাচ্ছেন ওনারা। ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। বেয়াদবটা কি বলছে এসব? কোথায় ছোট ভাই বোনেদের বুঝিয়ে সুঝে প্রসঙ্গ বাদ দেবে তা না, সে নিজেই আরও উস্কে দিচ্ছে। বড় আব্বুর বিয়েতে সায়ন ভাইয়াও ছিল না শুনে ছোটরা আরেক দফা হতাশ হলো, কষ্ট পেল। নাস্তার প্লেটও দূরে ঢেলে দিল। খাবে না তারা। মনের দুঃখে আজ সারাদিন না খেয়ে থাকবে। শারাফাত চৌধুরী কাতর চোখে সহধর্মিনীকে মুখ টিপে হাসতে থেকে হতাশ হলেন। এবার উপায় কিভাবে এদের বলবে উনি বিয়ে করেছিলেন বলে সায়ন শুদ্ধ শখ এই পৃথিবীতে এসেছে। বিয়েটা জরুরি, কারণ বিয়ে না করলে তারা পৃথিবীর মুখ দেখত না। উনি সিতারাকে ইশারা করলেন বাঁচিয়ে দিতে। বিনিময়ে যত খরচ করা লাগে করবেন, এছাড়া উপায় নেই। বাড়ির ছানাপোনারা আটঘাট বেঁধে নেমেছে, বুঝতে বাকি নেই। তবে ওনাদের কাউকেই কিছু বলতে না দিয়ে শেষ বোমটা ফাটালো শুদ্ধ। শারাফাত চৌধুরীকে আরেক দফা বিস্ময়ের সাগরে চুবিয়ে ভাই বোনেদের উদ্দেশ্যে বলল, কে কে বিয়েতে যাসনি কাউন্ট কর। শুদ্ধর কথা শুনে সবার আগে হাত তুলেছে সিরাত। আবেগে হাত তুলে বেচারি লজ্জায় মুখ কাচুমুচু করছে। ওনাকে লজ্জা থেকে বাঁচালো সায়ন। সে সিমিনকে হাত তুলতে ইশারা করলো। সিমিন হাত তুলে সায়নের দিকে তাকালো। সায়ন মাথা নাড়ালো, অর্থাৎ সেও যায়নি। তারপর শুদ্ধের দিকে তাকালো। শুদ্ধ তাকালো শখের দিকে। শখ তাকালো স্বর্ণের দিকে। স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। শীতল তাকালো সাম্যের দিকে, আর সাম্য তাকালো সৃজনের দিকে। সৃজন তাকালো পাশের ফাঁকা চেয়ারে। কেউ নেই দেখে তাকালো বড় আব্বুর দিকে। এবার ওনার মুখ দেখার মতন হয়েছে। কাউন্ট করে দেখা গেল না যাওয়ার সংখ্যা বেশি, এবং সকলে ওনাদের বিয়েতে অ্যাটেন্ড করার তীব্র ইচ্ছের কথাও জানিয়েছে। অর্থাৎ ছেলে মেয়েদের অনুপস্থিতিতে মাকে বিয়ে করার পানিশমেন্ট হিসেবে মা বাবার আবার বিয়ে দেওয়া হবে। এবারে সাক্ষী হবে ছেলে মেয়েরা। এ কথা শুনে শারাফাত চৌধুরী নাকচ করে গুরুগম্ভীর সুরে বললেন, পাগলেই হলো তোমরা, ছেলে মানুষই বাদ দাও, অন্য কিছু ভাবো। এই কথা শুনে শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে জবাব দিল, সাম্য, সৃজন, তোরা তাহলে জেনে নে কেন আমাদেরকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। না বলা অবধি ছাড়বি না। অন্যায় করেছে, কেন করেছে এর জবাব দিতেই হবে। আরেক ফাজিলের কথায় শারাফাত চৌধুরীর মনে হলো দেয়ালে মাথা ঠুকতে। এতদিন খাইয়ে পড়ে এক একটা বাঁশ তৈরি করেছেন, এখন কারণে অকারণে সেই বাঁশ নিজেকেই হজম করতে হচ্ছে। সিতারা সেই কখন লজ্জা থেকে বাঁচতে রান্নাঘরে চলে গেছেন, আর বেরই হননি। ছেলে মেয়েদের সাথে না পেরে শারাফাত চৌধুরীকে রাজি হতেই হলো। উনি কোনো মতে নাস্তা সেরে উঠতেই সায়ন বলল, রিসোর্ট বুক করে ফেলি, সেখানে বিয়ে বাসরের ব্যবস্থাও থাকবে। আহাম্মক কোথাকার। একথা বলে উনি দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। তবে যেতে যেতে ঠিকই শুনলেন অট্টহাসির শব্দ।
বাবাকে তড়িঘড়ি যেতে দেখে সায়ন সকলের দিকে তাকিয়ে বলল, বাবাকে বাস দেওয়ার বুদ্ধিটা কার মাথা থেকে বের হয়েছে? সে হাত তুলো, সে গিফট পাবে। জানরে এ কথা শুনে শীতল গদগদ হেসে এক হাত তুলল। ভোর রাতে তার স্মরণ হয়েছে আজ বড় আব্বু ও বড় মায়ের বিবাহ বার্ষিকী। কোনো বাড়ি জাঁকজমকভাবে কিছু করা হয় না, কারণ সারাফাত চৌধুরী পছন্দ করে না। এই জন্য সে সাম্য আর সৃজনের মাথায় এই কথা ঢুকিয়েছে যে তাদের বড় আব্বু তাদের ভালোবাসে না। ভালোবাসলে কেন ওনাদের বিয়েতে নিয়ে গেল না? ব্যাস, বাকিটা ইতিহাস। আজ রাতে সেহরি খেয়ে কালকে থেকে রোজা, তাই আজ দুপুরে বিয়ের কাজ ছাড়া হবে। বাড়িতে বিয়ে বিধায় আনন্দের সীমা নেই। তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসর্টে। ইতিমধ্যে 3 ঘন্টার জন্য রিসর্ট বুকিং করেছে সায়ন। তারই এক বন্ধুর রিসর্ট বলে হয়েছে 3 ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। সন্ধ্যায় আবার আরেকজনের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বাড়িতে এত আনন্দ দেখে শীতল খুশিতে ডগমগ হয়ে কল করলো শাহাদাত চৌধুরীকে। হাসতে হাসতে জানালো পুরো ঘটনা। অতঃপর কথার মাঝে থেমে গিয়ে ধীরে ধীরে বলল, তুমি আসবে বাবা? না মা, তোমার মজা করো। কাউকে বলে দেখো না বাবা, কয়েক ঘন্টার জন্য হলেও এসো। তোমার মজা করো মা, আমি দূর থেকেও তোমাদের সাথে আছি। বিশেষ দিনগুলো তোমাকে কাছে পাই না কেন বাবা? মাঝে মাঝে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি, দায়িত্বের প্রতি। এই দায়িত্ব করে আমাদেরকে সময় দাও না তুমি। শাহাদাত চৌধুরী মেয়ের ছলছল চোখ দেখে নিঃশব্দে হাসলেন। এ নতুন কিছু না। বিশেষ দিনগুলো বাবাকে কাছে না পেলে মেয়েটা এভাবেই অভিযোগ করে বসে। স্বর্ণ বুঝদার, শীতলের মতো যখন তখন আবদার জুড়ে বসে না। তবে মাঝে মাঝে তার চোখ জোড়াও বলে, ও বাবা এসো। কিন্তু আবেগে পড়ে দায়িত্বের অবহেলা কখনো করেনি, করবেনও না। এতে মৃত্যু সই। বাবা আসবে না জেনে শীতল মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধের সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে যেতে সবার আগে রিসর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ার নিচে দাঁড়িয়েও রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। সব দোষ এই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে, আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার। কদিন ধরেই যা হচ্ছে এসব। মাথা মোটা গাধিটাও এসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের? সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল। ওকে দেখে শুদ্ধ খাটের নিচে থাকা চালাকাঠটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। উফ! শীতল মা বলে কোকিয়ে উঠল। অন্য সময় হলে হাউ মাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদা তো দূর। বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার ওপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশমাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে, তারপরও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার ওপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগে শুদ্ধর কানের 2 ইঞ্চির নিচে নরম মাংসে চুমু এঁকে বসল। হঠাৎই নরম উষ্ণ ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধ সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগে শীতল ফিসফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2টা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? ঘড়িতে তখন বেলা 11টা। থমথমে মুখে বাড়ির বড় কর্তা সারাফাত চৌধুরী বসে আছে বিলাসবহুল সোফায়। পরনে সাদা পাঞ্জাবি পাজামা, চোখে মুখে একরাশ বিরক্তি। উনি একই স্থানে বসে আধ ঘন্টা যাবৎ দেখে যাচ্ছেন অন্য সব সদস্যের হুটোপুটি, এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি। বাবা মায়ের বিয়েতে তার ছেলেমেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছে কিনা জানা নেই ওনার। হয়তো চৌধুরী বাড়িতে এই ঘটনা বিরল, যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এই বাড়িতে এক এক পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা অ্যালবার্ট আইনস্টাইন।
নতবা এই বয়সে বাবাকে নতুন করে বিয়ের পিড়িতে বসায়, নাকি এসব অত্যাচার করে? এখানে উনিই বর, অথচ ওনার মতের দাম নেই, কিছু বলার সুযোগ নেই। কিছু বলতে গেলেই বড় দামরা দুটো ঠিকই পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছে, নতুবা অবুঝ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আরও উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছেই ওনাকে অস্বস্তিতে ফেলতে। বড় গাধা কিছুক্ষণ আগে বলেছে সে নাকি ভালোবাসা ডিজার্ভ করে, তার মায়ের উচিত ছিল জেনে বুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। এই কথা দ্বারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারেনি, এই বেয়াদব, তোকে পয়দা করলাম আমি, বড় করলাম আমি, পড়ালেখাও শেখালাম আমি, অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাস দিচ্ছিস? এই তোর শিক্ষা? কিন্তু বুকের কথা মুখ ফুটে বলতে পারেনি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহায়া নাকি উনি? ব্যাপারটা এখানে থামলেও হতো, তা অবশ্য থামেনি। বাড়ির বউরা শতরূপাকেও ঘটনাখানা জানিয়েছে। এই মাত্র শতরূপা দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্ট নিয়ে রিসর্টে ভাইয়ের বিয়েতে খেতে যাবে। ছি ছি, এসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক, পেছনে তো ঠিকই বদনাম করবে, বলবে বুড়ো বয়সে ভীমরতি। ছেলের বিয়ে দেওয়ার বয়সে উনি নিজেই বিয়ের পিড়িতে বসছে। একটু পরে সূর্যোদয় রিসর্টের উদ্দেশ্যে রওনা দেবে ওনারা, অথচ বাড়ির মেয়ে বউদের সাজগোজ শেষ হয়নি। যে যার মতো সময় নষ্ট করছে, অথচ কিছু বলতেও পারছে না, কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু সাম্যের কথায় অপদস্থ হতে হয়েছে। তাই ভেবেছে কিছুই বলবেন না, বললে তখনকার মতো শুনতে হবে। বিয়ের জন্য বড় আব্বুর তর্স হয়েছে না। শীতল, শখ, স্বর্ণ 3 বোন এক রুমে রেডি হচ্ছে। স্বর্ণ শখের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা 3 বোনই শাড়ি পরবে। কালার আলাদা হলেও এক কোয়ালিটির শাড়ি সব, সঙ্গে ম্যাচিং হিজাব। এদিকে শীতল এখনও মুখ ভোতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে, কারণ তার এক চোখের আইলাইনার মোটা তো আরেক চোখেরটা তেরা বাঁকা, এবড়ো থেবড়ো। তখন সৃজন না জ্বালালে এমন হতো না। পাজিটাকে বারবার বারণ করা সত্ত্বেও তাকে নাড়িয়েছে, ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখই কালি হয়ে গেছে। শীতল মুখ কাঁদো কাঁদো করে আয়নায় নিজেকে দেখল, ভূতের মতন দেখাচ্ছে। হুট করে কারোর সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের করুণ অবস্থা দেখে শীতল দুঃখ ভরা কণ্ঠে শখকে ডাকলো, বলল, আপু, আইলাইনার ঠিক করে দাও। এই তো সোনা, আর একটু দাঁড়া, হয়ে গেছে আমার। আর তার আগে ঝটপট মুখ ধুয়ে আয় দেখি। শখের কথা শুনে শীতল ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমে যে অত্যাচার মেকআপ করার ভুল করা যাবে না। তাছাড়া শুদ্ধ ভাই আছে, সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ, মেকআপ টেকআপ পছন্দ করে না। দেখা যাবে মুখের ওপরেই বলে বসবে, এই তুই অন্য গাড়িতে যা, এমনিতেই ওয়েদার গরম, তোর মুখের এত আটা ময়দা দেখে আরও গরম লাগছে। মানুষটার মুখের লাগাম নেই, যা তা বলে অপমান করে বসতে পারে। সেই সুযোগে থাকে বোধ হয়। শাড়ির সাথে হিজাবও তো পরতে হবে, নয়তো এক আছাড়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারে, বারণ করেছিলাম হিজাব ছাড়া বের হতে, আর বের হবি আর আমার কথার অবাধ্য হবি? কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? হিজাবের সাথে ভারী মেকআপ তার নিজেরও পছন্দ নয়, স্কিনেও শ্যুট করে না, কারণ স্কিন সেন্সিটিভ। একটু এদিক ওদিক হলে দু গালে, কপালে, নাকে, থুতনিতে ব্রণের দেখা মেলে। যদিও আজকাল মুখ ফ্রেশ আছে, দাগটাকেও তেমন নেই। স্বর্ণ কোথা থেকে কিসের যেন গুঁড়ো এনে দিয়েছে, সেসব দিলে পুরো স্কিন চকচক করে, এখনও করছে। তাই ওসব মেকআপ টেকআপ না দিলেও চলবে। এসব ভাবতে ভাবতে আয়নায় তাকিয়ে শীতল তার মুখের পানি মুছল। চোখের পাতার উপরিভাগ আরেকটু ঘষাঘষি করলো। অনিয়ন কালারের শাড়ি পরেছে সে, ফর্সা গায়ে রংটা যেন ফুটে উঠেছে। শাড়িতে কি একটু বড় বড় লাগছে নাকি? লাগবেই তো, সে এখন কলেজে পড়ে। কলেজ ভাবা যায়? কলেজে পড়া মেয়ে বড় তো অবশ্যই হয়েছে, তাই না? মনে মনে এই কথা ভেবে মুখ টিপে হাসল শীতল। হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। আচ্ছা, শুদ্ধ ভাই ত্বক এখন কি করছে? ঘণ্টাখানেক আগে সাম্য সৃজনকে চুল কাটতে নিয়ে গিয়েছিল। বিচ্ছু দুটো জেদ ধরেছিল, তারা শুদ্ধ ভাইয়ের মতো করে চুল কাটবে। ওই কাটে নাকি শুদ্ধ ভাইকে হিরো হিরো লাগে। আজ তারাও হিরো হিরো লুক নিতে চায়। পরে শুদ্ধ যেখানে চুল কাটে সেখানে নিয়ে গিয়েছিল, নিজেও চুল কেটেছে আর বাকি দুটোরও কাটিয়েছে। তা সেই মানুষটা আর নিচে নামেনি কেন?
তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আস্তে আস্তে শখ স্বর্ণ আপুও রেডি হয়ে যাবে। দুজন সাজালে সেও চটজলদি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। সে শখকে আসছি বলে শাড়ির কুচি ধরে ওপরে গেল। শুদ্ধের রুমে দরজা হালকা করে ভিজিয়ে রাখা, অর্থাৎ রুমেই আছে সে। আচ্ছা, দুম করে ঢুকে গিয়ে শুদ্ধর ভাইকে একটু চমকে দেওয়া যাক। চমকে গিয়ে খুশিও হতে পারে, খুশির ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকে 2 হাত চুলকাচ্ছে, টাকা আসার সম্ভাবনা শতগুণ। তাই সারা শব্দ না করে ঢুকতে গিয়ে আচমকা নাকের ওপর কুশন এসে পড়ল। কুশন ক্যাচ করে মুখ ভোতা করে দেখে শুদ্ধই ছুঁড়ে মেরেছে। এ বুঝলো নক না করে ঢোকার শাস্তি। শীতল কুশন ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনেই এসেছি। বলে বিদায় হ। ফুল এনে দেন। ফুল কি করবি? চুলে লাগাবো। এই বুদ্ধি নিশ্চয়ই তোর মাথা থেকে বেরিয়েছে। আমি ছাড়া সৎবুদ্ধির মানুষ এ বাড়িতে আর কজন আছে? তা অবশ্য ঠিক। এবার ঝটপট ফুল এনে দিন দেখি। ওসব ফুল টুল গুছতে হবে না, হিজাব পর। না, আমি হিজাব পরবো না। তাহলে আর যাওয়ার দরকার নেই, রুমে গিয়ে ঘুমা। কেন যাব না? আমার বড় আব্বুর বিয়ে, আমি যাব, আর হিজাব ছাড়াই যাব। তাহলে আমিও তোর পায়ের নলা কাটবো, আজই কাটবো। নিচে গিয়ে বল কেউ যেন হিজাব ছাড়া বের না হয়। আমার চোখে পড়লে খবর আছে এক একটার। এত সুন্দর শাড়ির সাথে হিজাব ভালো দেখাবে না শুদ্ধ ভাই? না দেখাক প্লিজ। অজুহাত চলবে না, যা বলেছি সেটাই কনফার্ম। এই শাড়ির সাথে কোন কালারের হিজাব পরবো তাহলে? বাড়িতে কি মেয়ে মানুষের অভাব যে এখন আমাকে হিজাব চুজ করে দিতে হবে? দিলে কি হয়? তুই যাবি এখান থেকে? বাড়ির মেয়েরা শাড়ি পরলে খ্যাচ খ্যাচ করতে নেই, সুন্দর নজরে একটু তাকাতে হয়, প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে শুদ্ধ এতক্ষণে খেয়াল করলো শীতল শাড়ি পরেছে। এই শাড়ির নাম ধাম জানি না যদিও, তবে এই শাড়িটা সুন্দর, মানিয়েছেও বেশ। আচ্ছা, মানালেই কি শাড়ি পরতে হবে? অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে। নজর লাগলে বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হয়। তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাত্রায় অসহ্যকর। এ কথা ভেবে তার বিরক্তির মাত্রা দ্বিগুণ বাড়ল। আজ প্রচুর গরম। এই গরমে শাড়ি পরে যাবে শীতল? সামলাতে পারবে নাকি গিয়ে হাঁসফাঁস করে বলবে, কেউ আমাকে বাড়ি নিয়ে চল, শরীর খারাপ লাগছে, আমি মরে যাচ্ছি? এসব তো নতুন না, এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত কিনা? এই তো 2 মাস আগের এক ঘটনা। সেদিন শারাফাত চৌধুরীর বন্ধুর মেয়ের বিয়েতে সে ছাড়া বাকি সবাই গিয়েছিল। সেদিনও শীতল শাড়ি পরেছিল। এই মেয়েরা বা শাড়ি পরতে অকেশন লাগে না, মন ভালো থাকলে মাঝে মধ্যে শাড়ি পরে। তবে এখনও শাড়ি সামলাতে শেখেনি। তবে কবে শিখবে কিংবা আদৌ শিখবে কিনা তা অবশ্য জানাও নেই। তো সেদিন বিয়ে বাড়ি গিয়ে কুচি গায়ে পায়ে বেঁধে পড়েছিল, মুখ থুবড়ে পড়ে থুতনি কেটে গিয়েছিল, রক্তারক্ত অবস্থা। নতুন বর বউকে রেখে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। পরে শাওন চৌধুরী তাকে ফোন করে শীতলকে বাড়ি আনার কথা বলেন। অগত্যা ল্যাবের কাজ রেখে বকতে বকতে বেয়াদবটাকে আনতে হয়। থুতনি শক্ত করে চেপে ধরার পরেও রক্ত বন্ধ হচ্ছিল না, কাঁদছিল খুব। ওর কান্না দেখে ভেবেছিল ব্যথায় কাঁদছে। রাগটা ঘুরে সান্ত্বনা দিয়েছিল, কাঁদিস না, মেডিসিন নিলেই ব্যথা কমে যাবে। এ কথা শুনে সে জবাব দিয়েছিল, সেলাই টেলাই যেন না করে শুদ্ধ ভাই। সেলাই করলে থুতনিতে দাগ পড়ে যাবে, তখন বিয়ে হবে না আমার। বরপক্ষ এসে বলবে, থুতনি কাটা বউ নিব না আমরা। এভাবে একের পর এক পাত্র ফিরে গেলে তখন বিয়ে হবে না আমার। তার কথা শুনে ডাক্তারও হো হো করে হেসে ফেলেছিল। পরে সেলাই না দিলেও থুতনিতে হালকা দাগ এখনও রয়ে গেছে। দূর থেকে বোঝা না গেলেও খুব কাছ থেকে বোঝা যায় দাগটা। তবুও এই মেয়ের হুঁশ হয় না। প্রচলিত প্রবাদে আছে, নারা বেলতলায় একবারই যায়, আর শীতল যায় বারে বারে। কেন যায়? কারণ বেল বারবারই তারই মাথায় পড়ছে কিনা সেটাই দেখার জন্য যায়। নতুবা মেয়ের এতদিনে কাণ্ড কেন তো? যার যা ভালো লাগে করুক, কাউকে কিছু বলবে না। শুদ্ধ হাতের বইটা সেলফে রেখে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমার পাঞ্জাবি। শুদ্ধের কথা শেষ হতে দিল না শীতল, তার আগেই হড়বড় করে বলল, এখন কোনো কাজ করতে পারবো না শুদ্ধ ভাই। কেন? শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না, শীতল ধর, এটা তোর জন্য, পরিস কেমন?
মানুষের বড় ভাইরা দেখি তার ছোট বোনকে কত কিছু এনে দেয়, অথচ আপনি জীবনে তো 1 টাকাও খরচ করতে দেখলাম না। এত টাকা কোথায় রাখবেন শুনি? শুদ্ধ শুধু শুনে গেল। সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমান হয় কিভাবে। 3 বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়ার 2 মাস হয়নি 3 জনেরই নাম খোদাই করা একই রকম স্বর্ণের ব্রেসলেট, নুপুর, দুল, ড্রেস, হিজাব, আরও কত কি এনে দিয়েছে। যতবারই ঢাকা থেকে আসে ততবারই কিছু না কিছু আনে, অথচ এই বেইমান বলছে সে নাকি কখনো কিছু এনে দেয়নি। ঠোঁট মোছা মুরগি কোথাকার। আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কিনা কিছুই নেয়নি। ঘসেটি বেগমও এত তাড়াতাড়ি পাল্টি খায়নি যত তাড়াতাড়ি এই মেয়ে পাল্টি খেতে পারে। সে কথা পারল না। হালকা আকাশি রঙের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখলো। আজ এটাই পরবে। তারপর ওয়ালেট থেকে 200 টাকা নোট পাঞ্জাবির ওপর রেখে ওয়াশরুমে চলে গেল। শীতল বুঝলো পাঞ্জাবি আয়রন করে দিল টাকা তার। টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসের? টাকার বেলাতে সে আবার না করতে পারে না। তাই একগাল হেসে আঁচল কোমরে গুঁজে আধ ভেজা চুলগুলো হাত খোপা করে নিল। তারপর শুদ্ধর বের কথা পাঞ্জাবিটা নেড়ে চেড়ে মুখ কুচকাল। এটা তার ভালো লাগলো না। শুদ্ধ ভাইকে তো সাদা পাঞ্জাবিতে বেশ লাগে। তাই সে কাবাড খুলে হ্যাঙ্গারে ঝুলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্যে থেকে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করলো। এই পাঞ্জাবিটা একটু বেশি সুন্দর, এর আগে পরেনি বোধহয়, একেবারে নতুন। বুকের কাছে ডিজাইনও বেশ। সে পাঞ্জাবিটা নিজ গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করলো। মেয়েদের যদি পাঞ্জাবি পরার নিয়ম থাকতো সেই কবেই এটা চুরি করে নিয়ে নিত, কিন্তু তা তো আর নেই। আহারে, কেন যে এমন নিয়ম বের হয় না? নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? একথা ভাবার পর মুহূর্তেই পাঞ্জাবি নিজের গায়ের উপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকি আসলো। ছোট চুল কানের পেছনে গুজে দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, শাড়িতেই নারী। অতঃপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করলো। ড্রেসিং টেবিলের একটি তাকে ওয়াচের কালেকশন, এক একটা এক এক রকমের। সে গ্লাস সরাতে গিয়ে বুঝলো লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকের গ্লাস খুঁজতে গিয়েও দেখলো সেটাও লক। তাড়াতাড়ি করে খোলাও গেল না। তবে সে রাগ করা দূর, ফিক করে হেসে ফেলল। একবার ভেঙেছে দেখে বেচারা ভয়ে এবার লক করে রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? হয়। কতক্ষণ একা একা হাসলে সে। তারপর হঠাৎ মনে পড়ল সাজগোজ করা হয়নি তার। শখ বোধহয় ডাকছে। এই রুমটা তো সাউন্ডপ্রুফ দেখে মরে গেলেও কারোর ডাক কানে পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে বলল, শুদ্ধ ভাই, আয়রন করে দিয়েছি। কথা বলে পুনরায় দরজায় আরেক থাবা বসিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা, 200 টাকায় লস হয়ে যায়, তাই 1000 টাকা নিয়ে গেলাম। কথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। আসলে হিজাব পরবে না বলে শুদ্ধকে রাগাতে এসেছিল। আর পাঞ্জাবি আয়রন করার কাজে নতুন নয়। বাবা এলে বাবারটা করে দেয়, শায়ন ভাইয়ারটা করে, সামসৃজনের করতে হয়। বড় আব্বু মেজো আব্বুও কখনো কখনো আয়রন করার কাজ দেয়। কখনো বা বোতাম লাগানোর হুকুম আসে। বাড়ির ছোট সদস্য হলে এমন টুকটাক সব কাজ করতে হয়, অভ্যাসও আছে। শীতল শাড়ি ধরে কোনো মতে সিঁড়ি বেয়ে নেমেই ছুটল শখের রুমে। শখ স্বর্ণ রেডি হয়ে বসে আছে। সিতারা সিমিনের কথা শোনা যাচ্ছে। তারা বাকিদের তাড়া দিচ্ছেন। সিরাত সায়নকে কল করে বকাবকি করছে। ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সেই কখন বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। কোথায় যাওয়ার কথা বললে এই ছেলের কাজ বাঁধে। এতক্ষণ টই টই করে ঘুরে শীতলে বা তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়া তাড়া দিল। শখ স্বর্ণ একসাথে শীতলকে রেডি করে দিল। সাজ বলতে আইলাইনার, কাজল, ঠোঁটে লিপ বাম, হাতে চুড়ি, এই তার সাজ। তারপর শীতল নিজেই হিজাব বেঁধে নিল। শখ স্বর্ণ একদম হালকা সাজে তৈরি। শখ আর শীতলের জোড়াজুড়িতে স্বর্ণ শাড়ি পরতে বাধ্য হয়েছে। সে শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলেই বলে, পাবে জানরে, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে। তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে দেরি হয়ে যাচ্ছে। স্বর্ণ বিরক্ত হয়, চোখ পাকায়। তা দেখে সায়ন কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলেও
একটু পর যা তাই। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয়, এই পাজি পুরুষটা নাকি রাজনীতি করে। মানুষ জবাই করে গবাদি পশুর মতো। তার হাত কাঁপে না, অন্তর কাঁপে না, অথচ সেই পুরুষ তার কাছে এলেই যেন সব কিছু ধৈর্য হারায়, কথার লাগাম ছুটায়। রোমান্টিকতা তার কথায় কথায় ঝরে পড়ে। ব্যাকুল চোখে তাকে দেখতে থাকে। অর্থাৎ সে বাইরের পৃথিবীর কাছে কঠিন পাষাণ পুরুষ হলেও কেবল তারই কাছে সায়ন অন্যরকম। 3 বোন রেডি হয়ে বেশ কয়েকবার সেলফি তুলল।